Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমি প্রীতিশীল আবার টেলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই যে আমি এমসিকিউ আকারে প্রশ্ন নিয়ে আসি, একদম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেসব নিউজগুলো তোমাদের পরীক্ষা আসার চান্সেস খুব বেশি থাকে সেগুলো সঙ্গে থাকে ডিটেইলড ইনফরমেশন। তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে বা যে কোনো রকমের যদি ত্রুটিও আমার দ্বারা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি রেকটিফাইও করতে পারবো, আমি সেটাতে খুব খুশিও হব। আর এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে কি হবে যখন কোনো ভিডিও আসবে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন যাবে আর ইনস্ট্যান্টলি তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক আর কোনো ডিলে না করে। আমাদের আজকে প্রথম প্রশ্ন দিয়ে, আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, লীনা আচার্য সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কে ছিলেন? লীনা আচার্য ছিলেন গায়ক, ছিলেন সাংবাদিক, ছিলেন অভিনেত্রী, ছিলেন নাকি টিভি অ্যাঙ্কার ছিলেন? আমরা দেখছি এই মাসে প্রচুর মানুষ প্রয়াত হয়েছেন, সেগুলো একটু মনে রাখতে হবে। রিসেন্ট নিউজ, আর রিসেন্ট নিউজ একদম পরীক্ষা আসার চান্স থাকে। তো ইনি হচ্ছেন অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী লীনা আচার্য কিডনি ফেলিয়ারের জন্য শনিবার দিন দিল্লিতে মারা যান। লীনা আচার্য যে শো গুলো করতেন সেগুলো হচ্ছে শেডসি, আপকে জানে সে, এগুলো। আর হচ্ছে উনি যেই মুভিটির জন্য হিট হয়েছিলেন সেটা হচ্ছে হিচকি। আমরা জানি হিচকি রানী মুখার্জির একটা মুভি, অনেকেই দেখে থাকবে হয়তো। সেই মুভিটাতে লীনা আচার্য ছিলেন। 2 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব টেলিভিশন দিবস কবে উদযাপিত হয়? অপশনসে রয়েছে 8ই নভেম্বর, 19শে নভেম্বর, 20শে নভেম্বর নাকি 21শে নভেম্বর। উত্তর হচ্ছে 21শে নভেম্বর। প্রতি বছর ভিজুয়াল মিডিয়াটির গুরুত্ব স্বীকার করতে বিশ্ব 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করে। কারণ এইসব ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার আসার আগে কি এসেছিল, তখন তো একমাত্র মাধ্যম ছিল টিভি। তার আগে রেডিও ছিল, বাট টিভিটাই একমাত্র ছিল যখন আমরা সবকিছু এগুলো দেখতে পেতাম। এখন যদিও টিভির ভ্যালু অনেক কমে গেছে, বাট প্রথম বিশ্ব টেলিভিশন ফোরামটি 1996 সালে 21শে নভেম্বর উদযাপিত হয়। সেই দিনটি পরে বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে পরিচিতি লাভ করে। বিশ্ব টেলিভিশন দিবস যোগাযোগ ও তথ্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, জনমত ও বিশ্বব্যাপী সিদ্ধান্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একসময় করেছে, এখন তো সব ফোন, ল্যাপটপ অনেক কিছু হয়ে গেছে। 3 নম্বর, কোন সংস্থা মাস্টার কার্ড চালু করেছে কিরানা প্রকল্পের জন্য, যা মহিলা উদ্যোক্তাদের সুযোগ বৃদ্ধি করতে পারবে? তো বলা হচ্ছে যেটা মহিলা এন্ট্রপ্রেনার যাদেরকে বলা হয় তাদেরকে উদ্যোক্তা বলা হয় বাংলায়। তো তাদের জন্য, তাদের আরো যে হেল্পগুলো আরো বাড়ানোর জন্য, তাদের আরো সুযোগ বৃদ্ধি করার জন্য কিরানা প্রকল্প চালু করেছে কোন সংস্থা? ইউএন মানে বলে দিই, এখানে সবকটাতে আমি ইউএন লিখেছি, মানে ইউনাইটেড নেশনস, আমি ওটা বারবার লিখিনি। ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল, ইউনাইটেড নেশন এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটার অ্যান্সার হচ্ছে লাস্টেরটা, ইউনাইটেড নেশনস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটি 2020 সালের 20 নভেম্বর প্রকল্প কিরানা চালু করে। এই কর্মসূচিতে মহিলাদের উদ্যোক্তাদের, মানে মহিলা এন্টারপ্রেনার যারা, তাদের বৃদ্ধি, প্রবর্তন এবং সাফল্য অর্জন করতে সক্ষম করবে। এই জিনিসটার লক্ষ্য কি, যে কিরানা প্রকল্প, লক্ষ্যটা কি? প্রকল্প কিরানার আয়তায় উত্তরপ্রদেশের কানপুর, লখনৌ এবং বারাণসীর মতো নির্বাচিত শহরগুলিতে একটি 2 বছরের কর্মসূচি চালু করা হবে। এই প্রকল্পটি রাজস্ব, ডিজিটাল অর্থপ্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করবে। এই প্রকল্পটির লক্ষ্য রাজ্যের নারীদের ডিজিটাল সাক্ষরতা এবং আর্থিক সাক্ষরতা তৈরি করা। এটি মহিলাদের ব্যবসা পরিচালনার দক্ষতা উন্নত করবে। আশা করি বুঝতে পেরে গেছো। এটা মেনলি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, যারা অনেকেই রয়েছেন মহিলারা নিজে খেটে কাজ করে মানে ফ্যামিলিকে চালাতে চায়, তাদেরকে আরো সাহায্য করবে। খুব ভালো কাজ। তো 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নিচের মধ্যে কোনটি টুইটারে 1 মিলিয়ন অনুসরণকারী, মানে ফলোয়ার্স, বাংলা দেখলে গুলিয়ে যেতে পারে, 1 মিলিয়ন ফলোয়ার্সে পৌঁছানোর জন্য বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হয়ে উঠেছে? বলছে যে বিশ্বের মধ্যে কোন কেন্দ্রীয় ব্যাংক যেটা টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার পেয়ে গেছে? তো এর মধ্যে কি কোনটা হতে পারে? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, সুইস ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। উত্তর হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো দেখো, এই টুইটারে ফলোয়ার্স বেড়ে যাওয়া এটা তো কখনো একটা ইম্পর্টেন্ট নিউজ হতে পারে না, বাট আমি এনেছি যখন, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ
পরীক্ষায় কি প্রশ্ন আসবে কোনো ঠিক থাকে না। দেখা গেল এটা যেহেতু সেন্ট্রাল রিলেটেড নিউজ, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেবে তাতে যদি চলে আসে, তার থেকে বলে দেখেই নাও একবার, এমন কিছু তো মনে রাখার নেই এটাতে। তো 1 মিলিয়ন টুইটার অনুগামী নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে পৌঁছেছে। 10 লক্ষ অনুসরণকারী নিয়ে মাইক্রো ব্লগিং সাইটটিতে সর্বাধিক জনপ্রিয় কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আবির্ভূত হয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টুইটারে ইউএস ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে পরাজিত করেছে। এখানে পরাজিত করার কিছু নেই যদিও, বাট এনিওয়ে। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিসিএস ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না, সেকেন্ড হলে না, থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, পিএসসি মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে, তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা এইচডিএফসির এটিএম বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তা সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। 5 নম্বর প্রশ্নে যাওয়া যাক। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি 15তম G20 সম্মেলনে অংশ নিয়েছিলেন। তো সৌদি আরব দ্বারা যেটা আহ্বান করা হয়েছিল 15তম G20, এই সম্মেলনের থিম কি ছিল? থিম ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। আর আমি থিম সবসময় আমি ইংলিশে আনি। যারা যদি কেউ বলো এটা ইংলিশে রয়েছে, বাংলায় আনতে হলে বাংলায় আনা যাবে না। অ্যাকচুয়ালি ইংলিশেই থিমগুলো পরীক্ষা তো আই থিঙ্ক থাকবে, কারণ যদি বাংলায় আনি পুরো কথাগুলোই চেঞ্জ হয়ে যায়। থিমটা তো গ্লোবালি একটা ভাষাতেই ছড়ায়, সেটা হচ্ছে ইংলিশে। তো রিয়েলাইজিং অপরচুনিটি অফ 21st সেঞ্চুরি ফর অল, গ্লোবাল ইকোনমি যেটা বিশ্বের ইকোনমি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্যবসা এবং ইনভেস্টমেন্ট, ওমেন্স এম্পাওয়ারমেন্ট মানে তো তোমরা জানোই মহিলাদের জন্য যে আরো ওদের কাজ করার যে জিনিসটা, শক্তি দেওয়া ওদেরকে। তো এটার অ্যান্সার হচ্ছে রিয়েলাইজিং অপরচুনিটি অফ 21st সেঞ্চুরি ফর অল, মানে আমরা যে 21 শতকে রয়েছি, এই শতকে মানে যা অপরচুনিটি হবে সেটা সবার জন্য হবে, সেটা মহিলা হোক পুরুষ হোক সবার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 থেকে 22 নভেম্বর 2020 সালে সৌদি আরব কর্তৃক আহ্বান করা 15তম G20 শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। এই শীর্ষ সম্মেলন 19টি সদস্য দেশ, অন্যান্য আমন্ত্রিত দেশসমূহের সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের অংশগ্রহণ দেখা গেছে। এটি একটি আন্তর্জাতিক সংস্থা। কোভিড-19 মহামারীর প্রেক্ষিতে এটি ভার্চুয়াল ফরম্যাটে পরিচালিত হয়, কারণ এখন সমস্ত মিটিংসই ভার্চুয়ালি হচ্ছে। সৌদি রাষ্ট্রপতি অধীনে শীর্ষ সম্মেলনের যেটি থিম ছিল সেটা হচ্ছে রিয়েলাইজিং অপরচুনিটি অফ 21st সেঞ্চুরি ফর অল। 6 নম্বর প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত কোন রাজ্য মহা আবাসন যোজনা চালু করেছে? যোজনা বা যোজনা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র নাকি ছত্তিশগড়? হচ্ছে মহারাষ্ট্র। মহা আবাসন যোজনাটা কি চালু করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে জানি আমরা মহারাষ্ট্রের সিএম। প্রকল্পটি 100 দিনের মধ্যে
8.82 অ্যাকচুয়ালি এটা ইংলিশে লেখা হয়েছে 8.82 লক্ষ গ্রামীণ বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়েছে। প্রকল্পের পাশাপাশি শৌচাগার নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে। যেমন আমাদের এখানে ওই দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলও যারা একটু অফ সাইডে থাকো, শহরে দেখা যায় না, একটু অফ সাইডে যারা থাকো তাদের ওখানে দেখবে হোয়াইট ব্লু কালারের ঘর তৈরি হচ্ছে, যেগুলো সরকার থেকে ঘর দেয়, বাথরুম দিচ্ছে সরকার থেকে, ওই রকমই ওই আমাদের যেমন এখানে আমাদের রাজ্য দেওয়া হয়েছে মোদি দ্বারা, ওই রকমই মহারাষ্ট্র সরকার এটা করছে। এটা সেন্ট্রালের নয়, এটা উদ্ধব ঠাকরে করছে। তো প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে 4,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা মূল লক্ষ্য এটি হচ্ছে দারিদ্র সীমার নিচে যারা রয়েছে, দেখবে ওই যে যেগুলো গ্রামে হচ্ছে মোটামুটি যারা দারিদ্র সীমার নিচে রয়েছে, গরিব লোক, তাদের জমি আছে কিন্তু বাড়ি করতে পারছে না, তাদের জন্য এটি করা হয়েছে। 2011 সাল থেকে এটি শুরু হয়েছে, সবাই জানি। এতে বস্তিতে বাসিন্দা শহরী দারিদ্র্যেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মুম্বাইতে অনেক স্লাম রয়েছে বা যেটা বলে বস্তি বলা হয়, সেখানে তাদের আরো বাড়িঘর করে দেওয়ার জন্য এটি করা হচ্ছে। তো 7 নম্বর, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান কে? নতুন চেয়ারম্যান হলেই তখন একটু প্রশ্ন এসে যায়। তো রাফায়েল গ্রোসি, আচিম স্টেইনার, মার্কাস প্রাদোট্রয়েস, হেনরিটা H4। তো এটা একটু নামগুলো কঠিন, আর যখনই একটু ইন্টারন্যাশনাল ব্যাপার চলে আসে তখন নাম তো একটু কঠিন আসবেই, কারণ আমাদের ইন্ডিয়ানের বাইরে যা নাম হবে সবই আমাদের কঠিন লাগবে। তো মার্কাস প্রাদোট্রয়েসও অনেক বড় নাম, এটাই হচ্ছে এখন নতুন উন্নয়ন ব্যাংক, যেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান। 8 নম্বর প্রশ্নে চলে যাই। মহিলা উদ্যোক্তা দিবস পালন করা হয় কবে? 17ই নভেম্বর। মহিলা উদ্যোক্তা দিবস আমি পড়ালাম যে মহিলা উদ্যোগের জন্য কিরানা চালু হয়ে যায়। মহিলা উদ্যোক্তা মানে হচ্ছে গিয়ে উমেন এন্টারপ্রেনার যারা, তারা। তো 17ই নভেম্বর, 18ই নভেম্বর, 19শে নভেম্বর নাকি 20 নভেম্বর? উত্তর হচ্ছে 19শে নভেম্বর। তো বিশ্বব্যাপী ব্যবসায়ের নারীদের ক্ষমতায়ন উদযাপন এবং সমর্থন করার জন্য প্রতি বছর 19শে নভেম্বর নারী উদ্যোক্তা দিবস WED মানে ওমেন এন্টারপ্রেনারশিপ ডে যেটা, সেটা পালন করা হয়। 2014 সালে প্রথমবারের মতন দিবসটি পালিত হয়েছিল এবং ফরচুন ম্যাগাজিন ব্যাখ্যা করেছে যে এটি মহিলা প্রতিষ্ঠাতাদের উদযাপন ও সমর্থন করা এবং তাদের কয়েকটি চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করা বিশ্বব্যাপী আন্দোলন ছিল। আগে আমাদের জানি যে মহিলাদের এতটা ছুট দেওয়া হতো না, বা যাই হোক বলা হয় যেটাকে, এত ফ্রিডম ছিল না, যেটা এখন দেওয়া হচ্ছে এবং সেটা আরো আগে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে তো ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। তো 9 নম্বর প্রশ্নে যাওয়া যায়, এখানে তেমন কিছু বলার নেই। প্রতি বছর বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? আমরা যে শিশু দিবস জানি সেটা তো আমাদের ভারতের। তো বিশ্ব শিশু দিবস কবে? 19শে নভেম্বর, 20শে নভেম্বর, 21শে নভেম্বর না 22শে নভেম্বর? উত্তর হচ্ছে 20শে নভেম্বর। বিশ্ব শিশু দিবস 2020 বিশ্বব্যাপী ভাবে পালিত হবে। শিশুদের নিয়ে এটি একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর 20শে নভেম্বর পালিত হয়। বিশ্ব শিশু দিবস লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের কল্যাণের উন্নতি করা। দিনটি বাচ্চাদের অধিকারের প্রচার এবং উদযাপন করে। বিশ্ব শিশু দিবস প্রথম কবে চালু করা ছিল? বিশ্বেরটা মনে রাখতে হবে, আমাদের দেশেরটা নয়। 1954 সালে সর্বজনীন শিশু দিবস হিসাবে প্রতিষ্ঠা হয়েছে। তোমরা আমাকে বলো যে আমাদের ভারতে যে আমরা কোন দিন শিশু দিবস হিসাবে পালন করি? জাস্ট কদিন আগেই পার করে এসেছি, কমেন্টে জানাও শিশু দিবস। 10 নম্বর প্রশ্ন, প্রথম উপন্যাস সুগি বেন এর জন্য বুকার পুরস্কার কে জিতেছে? বুকার পুরস্কার দেওয়া হয় 2020-তে। বুকার পুরস্কার কে জিতেছেন এবং এটি জিতেছেন, তার এটা প্রথম উপন্যাস সুগি বেন। তো ডগলাস স্টুয়ার্ট, মার্গারেট আতাউড, বার্নার্ডিন ইভারিস্টো, আন প্যাচেট। আমার নিজেরই নামগুলো বলতে দাঁত ভেঙে যাচ্ছে, তো তোমাদের ওরকমই হবে, কিছু করার নেই। বাট শুধু উত্তরটা মনে রাখবে, ডগলাস স্টুয়ার্ট। যারা স্টুয়ার্ট লিটিল বলে একটা মুভি আছে, একটা ছোট্ট খরগোশের, খুব ভালো, ওটা যারা জানবে তাদের মনে থাকবে ওইটা দিয়ে। তো 2020 সালে বুকার প্রাইজ পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং ডগলাস স্টুয়ার্টের সুগি বেইন কে সম্মানজনক সম্মান প্রদান করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ট্র্যাক প্রকাশিত গ্লোবাল ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স, আমি যেটা কালকেই বলেছি যে আমাদের র্যাঙ্ক ছিল সেটা কত? 77। তো ওইটাতে ফার্স্ট কে হয়েছে? আমি যদি ওটা লিখিনি বাট আমি মুখে বলে দিয়েছিলাম, উত্তরটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক এসছে ফার্স্ট, আর একদম লাস্টে এসছে নর্থ কোরিয়া, এবং আমাদের ভারত হচ্ছে 77 র্যাঙ্কে। এবার এটা তোমরা বলবে যে লাস্ট যে এসছে তার মানে তার তো সে তো ভালো, যে প্রথম এসছে সে তো খারাপ না, রিস্ক বলা হচ্ছে। তো মানে যে প্রথমে এসছে তার রিস্ক সব থেকে কম, আর যে লাস্টে এসছে নর্থ কোরিয়া তার রিস্ক সব থেকে বেশি। আর এখানে ভারত হচ্ছে গিয়ে এই যে আশেপাশে যতগুলো আমাদের প্রতিবেশী আছে, চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, সবকটা হচ্ছে ভালো পারফর্ম করেছে, মানে তাদের রিস্ক আরো বেশি এইটাতে। 12 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 19শে নভেম্বর কে বেঙ্গালুরু টেক সামিট মানে যেটাকে প্রযুক্তি সম্মেলন বলা হয় সেটাকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন? বেঙ্গালুরু টেক সামিট। রাকেশ যাদব, স্মৃতি ইরানি, নরেন্দ্র মোদী না এস জয়শঙ্কর? উত্তর হচ্ছে
এটা স্মৃতি ইরানির ওখানে টিকটা পড়েছেন, যেটা অ্যাকচুয়ালি কিন্তু নরেন্দ্র মোদীর ওখানে আসবে। টিকটা কিন্তু একটু নিচে হবে, আমি এখানে লিখে দিয়েছি। 19 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু টেক সামিট ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। টিকটা কিন্তু একটু উপরে পড়ে গেছে, ভুলও কিন্তু স্মৃতি ইরানি নয়, এটার উত্তর কিন্তু নরেন্দ্র মোদী, আমি বারবার বলে দিচ্ছি। যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। এবং পিডিএফ ডাউনলোড করতে হলে www.bayofbooks.com এ চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। আর নয়তো ডিটেলসে গেলে লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি, আর ডাউনলোড করে নেবে আমাদের অ্যাপটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।